বর্ষণ আর পাহাড়ি ঢলে দফায় দফায় ভাঙনের মুখে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নতুন করে ঝুঁকিতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার লাখ লাখ মানুষ। অবাধে বিভিন্ন ফার্মেসিতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ওষুধ। সতর্ক করতে প্রচার প্রচারণা বাড়ানোর তাগিদ। উৎপাদন বন্ধ ও বাজার থেকে সরিয়ে নিতে প্রশাসনের হুঁশিয়ারি। অপ্রতুল বরাদ্দের কারণে ঢাকার 2 সিটের সড়ক সংস্কারে মান বজায় না থাকার অভিযোগ। জাতীয় বাজেটেও বিশেষ বরাদ্দ রাখার দাবি। খুলনায় খাবার পানিতে কোলিফর্ম জীবাণুর উপস্থিতি শনাক্ত। অভিযুক্ত হোটেল রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পরিবেশ অধিদপ্তরের। এবং নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা ব্যবসায়িক উদ্যোগে গড়ে তুলেছেন কৃষি খামার। বাজার ভালো হওয়ায় অনেকে চাষ করছেন ব্যক্তিগত উদ্যোগেও। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে দফায় দফায় ভাঙনের মুখে পড়েছে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে আগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার নতুন করে চরম ঝুঁকিতে পড়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার লাখ লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন বরাদ্দ ছাড়া বাঁধের ভাঙন মেরামত সম্ভব নয়। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। গত 25 জুলাইয়ের মতো বৃহস্পতিবার বিকেলেও ফেনীর মুহুরী নদী দিয়ে এভাবেই ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানি তোড়ে এখানকার পরশুরাম ও ফুলগাজী উপজেলার ভেঙে যায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এমন 8টি জায়গায়। চলতি বর্ষা মৌসুমের দ্বিতীয় দফার এ ভাঙনে ভারতের ত্রিপুরা পাহাড়ি অঞ্চল থেকে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে পরশুরাম পৌর এলাকা সহ 2টি ইউনিয়নের 14টি এবং ফুলগাজী উপজেলার বাজার ও সদর ইউনিয়ন সহ 4টি ইউনিয়নের 23টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের 1.5 লাখেরও বেশি মানুষ। পরশুরামে প্লাবিত এলাকায় ভেসে গেছে শত শত পুকুরের মাছ, তলিয়ে গেছে আউশ ফসল, আমন বীজতলা, সবজি ক্ষেত, গ্রামীণ সড়ক সহ ফেনী পরশুরাম সড়ক। বন্ধ হয়ে গেছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। এতে চরম দুর্ভোগে পড়েছে 2 উপজেলার বন্যা কবলিত হাজার হাজার মানুষ। সব তো তলায় গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করি রান্না বান্না করে খাইতে পারি না। পানিতে আমার তো ফসল গেছে, বড় হাঁস গরু ছাগল সবকিছু চলে গেছে। আমন বীজতলা আগে এক দফা লাগাইছি, সেইটাও শেষ, আবার লাগাইছি, এইটাও শেষ হয়ে গেছে। ফুলগাজী উপজেলার এই জনপ্রতিনিধির মতে, ভাঙন মেরামত না হলে সামনে ক্ষতি ও দুর্ভোগ আরো বাড়বে। বর্তমানে অনেকগুলি জায়গায় বাঁধ ভেঙে গেছে, এগুলি দ্রুততার সহিত যদি মেরামত করা না হয় তাহলে অল্প বৃষ্টিতেই পুরো এলাকা, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন, বরাদ্দ পেলে বাঁধের ভাঙন মেরামতের কাজ শুরু হবে। বাঁধের ধারণ ক্ষমতা এত ছিল না, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ভেঙেছে। আমরা বরাদ্দ চেয়েছি, বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা দ্রুত মেরামতের ব্যবস্থা নিব। গত মাসে প্রথম দফা একই বাঁধে 4টি জায়গায় ভেঙে পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে চরম ক্ষতি ও দুর্ভোগের মুখে পড়েছিল ফুলগাজী উপজেলার 4টি ইউনিয়নের 25টি গ্রামের 1.25 লাখেরও বেশি মানুষ। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফুলগাজী উপজেলার উত্তর পৈথারা এলাকায় আছেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। সেখানকার বন্যা পরিস্থিতির আরো খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্না। হ্যাঁ সঞ্জনা, যেমনটি আসলে এখানকার পরিস্থিতি আমরা আগেই বলছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি একটা ফুলগাজী যে গ্রামটিতে আছি, উত্তর পৈতারা গ্রামের একটা বাড়িতে আমি এখন অবস্থান করছি। আসলে এই বাড়িতে এখন হাঁটু পরিমাণ পানি আমরা দেখতে পাচ্ছি। তো আসলে এরকম অসংখ্য বাড়ি আছে, এরকম মানে প্রায় 2 লাখের মতো লোক এই বন্দী আছে। তবে সেই তুলনায় গতকাল যেসব এলাকায় পানি ছিল পরশুরামের, সেখানে অনেকটু পানি নেমে গেছে। তো এখন আবার এই মুহুরী নদীর ভাটি অঞ্চলগুলোতে ফুলগাজী যেসব এলাকাগুলো আছে, যেসব গ্রামগুলো আছে, এই গ্রামগুলো কিন্তু এখন থেকে আস্তে আস্তে পানি বাড়তে শুরু করেছে এবং নতুন করে করে প্লাবিত হতে শুরু করেছে। তো সেই ক্ষেত্রে আসলে মানে গতকাল রাতেও একটি জায়গায় এখানকার ফুলগাজীর মণিপুর একটা জায়গা আছে, মণিপুর জায়গায় একটি বাঁধ আবার নতুন করে রাতে ভেঙেছে। তো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙেছে এবং বাঁধ ভাঙার পরে সেখানে এই নিয়ে আমাদের এখানে বাঁধ ভাঙার সংখ্যা দাঁড়িয়েছে 13টি। আর এবং গ্রাম আবার নতুন করে যে প্লাবিত হয়েছে, গত রাত্রে থেকে নতুন করে আজকে প্লাবিত হয়েছে এখানকার মুন্সিরহাট এবং আনন্দপুরের প্রায় 12টি গ্রাম। সব মিলিয়ে এখন গ্রাম হয়েছে প্রায় 49টির মতো গ্রাম এখন
প্লাবিত হচ্ছে বন্যার পানিতে, পাহাড়ি ঢলের পানিতে। তো যার কারণে আসলে এখানকার মানুষ আসলে চরম দুর্ভোগ এবং দুর্ভোগের ভিতরে পড়েছে, ক্ষতির ভিতরে পড়েছে। এখানকার যত ফিশারি গুলো আছে, মাছের খামারগুলো আছে এবং পুকুর আছে, সব ভেসে গেছে এবং রাস্তাঘাট ডুবে আছে পানির নিচে। অনেক জায়গায় গ্রামীণ সড়কগুলো ডুবে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আবার যেটা একটা সংকট দেখা দিয়েছে, দেখা যাচ্ছে বাড়ির চুলোগুলো সবগুলো পানির নিচে, যার কারণে রান্না বান্না করতে পারছে না। খাওয়ার একটা সংকট এখানে তৈরি হয়েছে। এর পরবর্তীতে খাওয়ার সংকটের পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে মানে একজন মানুষ অসুস্থ হলে এখন ইচ্ছা করলে দ্রুত কোথাও নিতে পারছে না। মোটামুটি অনেক দুর্ভোগের মধ্যে কিন্তু মানুষ এখানে পড়ছে। আর এখানে অনেকের এখনো ঘরে হাতে খাওয়া আছে, চাল ডাল সবই আছে, কিন্তু রান্না করতে পারছে না। তো অবশ্যই ইতিমধ্যে এখানকার স্থানীয় যে উপজেলা প্রশাসন আছে, উপজেলা প্রশাসন ত্রাণ তৎপরতা চালাচ্ছে, শুকনো খাবার বিতরণ করছে, তারা এটা অব্যাহত রেখেছে। আর এদিক দিয়ে এখানকার আজকে জেলা প্রশাসক যিনি আছেন ভারপ্রাপ্ত ফেনীর আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, ওনার সাথে আমার সকালবেলাও কথা হচ্ছে। উনি আমাকে যেটা জানিয়েছেন যে গতকাল এই দুটি উপজেলায়, বন্যা কবলিত এই দুটি উপজেলায় 17 মেট্রিক টন জিআরের চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। আজ আরো 5 মেট্রিক টন চাল এই ফুলগাজী উপজেলার জন্য তারা বরাদ্দ করছেন। তো সব মিলে ত্রাণ তৎপরতা চলছে, কিন্তু এই যে ত্রাণ তৎপরতা এটা প্রয়োজনের তুলনায় অনেক কম। আর আরেকটাই মানে জরুরি একটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে যে এখন এখানে আজকে যেই উজানের যে পাহাড়ি ঢল যে আসছে, সেখানে পানির এখন পরিমাণ কমছে। বিপদসীমার প্রায় এখন 2 মিটার মানে 2 মিটারের মতো বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা আমাকে পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে। তো এর মধ্যে আসলে নতুন নতুন প্লাবিত হওয়ার কারণে নতুন নতুন ভাবে দুর্ভোগও বাড়ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সঞ্জনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেস্ট কমিউনিটি ক্লিনিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা করবার পরে তখন আমরা অনেকগুলি কাগজপত্র আমরা পুরনো পেয়েছিলাম, যেখানে বঙ্গবন্ধুর এই ধারণাটা লেখা ছিল যে 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে, সেই কমিটি ক্লিনিক পরিচালনা করবে। সময়ের তাগিদে এবং জনসংখ্যা বৃদ্ধিতে, কারণ তখন 7.5 কোটি মানুষ ছিল, এখন 16 কোটি মানুষ, আমরা এই সদস্য সংখ্যা কিছু বৃদ্ধি করেছি। কিন্তু ঠিক যেভাবে তিনি ধারণা দিয়ে গিয়েছিলেন সেইভাবেই কিন্তু এটা আমরা করেছিলাম। আমাদের মানে দুর্ভাগ্যটা হলো যে ক্লিনিক থেকে আমাদের বিশেষ করে মায়েরা সেবা পাবে, মেয়েরা সেবা পাবে। কারণ মেয়েদেরকে পরমুখাপেক্ষী হয়ে বসে থাকতে হয়। ও রোগে অসুখ হলে কখন স্বামী ডাক্তারখানায় নিয়ে যাবে, বা ভাই পিতা মাতা কেউ না কেউ বা ছেলে নিয়ে যাবে, ওই আশা নিয়ে বসে থাকতে হয়। কিন্তু আমরা এমন একটা পদক্ষেপ নিতে চেয়েছিলাম যেখানে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। অসুখ হলে নিজেরাই যেন হেঁটে যে চিকিৎসাটা, অন্তত প্রাথমিক চিকিৎসাটা পেতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা, এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই কমিউনিটি ক্লিনিক আমরা গড়ে তুলি। আমরা সেই সময় যে প্রজেক্ট নিয়েছিলাম, প্রায় 18,000 কমিউনিটি ক্লিনিক আমরা গড়ে তুলব, এবং আমরা অনেকগুলি আমরা তখন করেছি। প্রায় 10,000-এর উপরে আমরা 10,723টা ক্লিনিক চালু করা হয়েছিল। এবং 1 বছরের মধ্যে প্রথম প্রাথমিকভাবে যে 4,000 আমরা করি, আমরা একটা হিসেব নিয়েছিলাম যে 1 বছরের মধ্যে আমরা দেখলাম এটা অত্যন্ত ফলপ্রসূ এবং মানুষ সেবা পাচ্ছে। কাজেই 10,000 আমরা চালু করে 11,000 বিল্ডিং আমরা করে দিয়েছিলাম। কি দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের যে 2001 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় আসে, তখন তারা ওই ক্লিনিকগুলি সম্পূর্ণ বন্ধ করে দেয়। মানুষের সেবা পাওয়া এটা কি করে বন্ধ করতে পারে কোনো সরকার, আমি জানি না। এটা নিয়ে আমরা পার্লামেন্টেও প্রশ্ন তুলেছিলাম, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমি জানতে পেরেছিলাম যে বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিল যে কমিউনিটি ক্লিনিক যদি চালু হয়ে যেত, আর এটা যদি চালু থাকতো, তো ভবিষ্যতে কেউ আর অন্য দলকে ভোট দেবে না, সবাই নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দেবে। কাজে আওয়ামী লীগকে যাতে ভোট না দেয়, সেই জন্যই তিনি কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন। যে দেশকে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, সেই দেশকে আবার খাদ্য ঘাটতি দেশে পরিণত করেছিল তারা। কারণ 96 সালে যখন সরকার গঠন করি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমরা সেখানে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছিলাম এবং 2001 সালে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য রেখে এসেছিলাম। বিএনপি ক্ষমতায় থেকে
সেই বাংলাদেশকে আবার খাদ্য ঘাটতির দেশে পরিণত করে। 2009 সালে সরকার গঠন করে দেখি 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। খালি কমিউনিটি ক্লিনিকই বন্ধ করে নাই, সেই খাদ্য নিরাপত্তার যে বেষ্টনী আমরা সৃষ্টি করেছিলাম সেটাও বন্ধ করে দেয়। ঠিক সেই একইভাবে আমাদের শিক্ষার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। মাত্র 45% সাক্ষরতা ছিল, আমরা 5 বছরের মধ্যে সেই সাক্ষরতা 65.5% উন্নীত করেছিলাম। বিএনপি ক্ষমতা আসলো, আবার সাক্ষরতা হার কমে গিয়েছিল। যাই হোক, এখন আবার আমরা প্রায় 70% উন্নীত করতে সক্ষম হয়েছি। একটি জাতিকে গড়ে তুলতে হলে তার মৌলিক চাহিদাগুলি পূরণ করা দরকার, আমরা সেটা মনে করি। অর্থাৎ জনগণের সেবা করা, এটাই আমাদের সরকারের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা প্রতিটি পদক্ষেপ নিয়েছি। আমাদের দলের কতগুলি সাব কমিটি আছে, এই উপকমিটিগুলি, এখানে আমাদের উপদেষ্টারা আছেন পার্টি, তারা চেয়ারম্যান থাকেন, ভাইস চেয়ারম্যান থাকেন, এবং তার এখানে সেমিনার করে বিভিন্ন আলাপ আলোচনা করে আমরা কিন্তু আমাদের কি করণীয়, অর্থাৎ আমরা সরকারে গেলে দেশের সেবার জন্য কি করব এবং বঙ্গবন্ধুর কি চিন্তা ভাবনা ছিল, তারই আলোকে আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করি। যার ফলে যখনই আমরা সরকার গঠন করি, এই কার্যক্রমগুলি আমরা বাস্তবায়ন করতে শুরু করেছি, যার ফলে মানুষ আজকে তার শুভ ফল পাচ্ছে। কিন্তু আমার দুর্ভাগ্য যে এই যে একবার আমরা তৈরি করে দিয়ে গেলাম, আবার সেই দেশকে পিছিয়ে নেওয়া বা সেগুলি বন্ধ করে দেওয়া, এটা কোনোদিন কোনো সরকার করতে পারে বা কোনো রাজনৈতিক দল করতে পারে, এটা আমাদের চিন্তারও বাইরে। কারণ রাজনীতি তো জনগণের জন্য। আজকে জাতির স্বাধীনতা দিয়ে গেছেন, এই দেশ দিয়ে গেছেন। আমাদের একটা লক্ষ্য যে তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটা আমাদের পূরণ করতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেস্ট কমিউনিটি ক্লিনিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে আমরা দেখছিলাম তার সরাসরি সম্প্রচার। নিষিদ্ধ ঘোষণার 1.5 মাস পরেও মেথিওনিন সংমিশ্রিত প্যারাসিটামল সহ অবৈধ ওষুধে সয়লাভ হয়ে গেছে রাজধানীর ওষুধ বাজার। চাওয়া মাত্রই পাওয়া যাচ্ছে বেশিরভাগ ফার্মেসিতে। প্রচার প্রচারণা না থাকায় ক্ষতিকর এসব ওষুধ খেয়ে নিজের অজান্তেই মৃত্যু ডেকে আনছেন রোগীরা। এদিকে নিষিদ্ধ ওষুধের উৎপাদন ও বেচা বিক্রি বন্ধে ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করা হলেও ফার্মেসি মালিকরা বলছেন এ বিষয়ে এখনো কিছুই জানেন না তারা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। মানুষ ওষুধ খায় সুস্থ থাকার জন্য, কিন্তু সেই ওষুধ যদি সুস্থতার বদলে মৃত্যু ঝুঁকি বাড়ায়। প্রশ্ন শুনে অনেকের চোখ কপালে উঠলেও এমন ঘটনা কিন্তু একেবারেই বিরল নয়। কেননা ওষুধগুলো তৈরি হয় একাধিক রাসায়নিক পদার্থের সংমিশ্রণে, যার আনুপাতিক হারে এতটুকু হেরফের হলেই দেখা দেয় ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া, দীর্ঘমেয়াদে যা ঘটাতে পারে মৃত্যু। অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় প্রত্যেক দেশেই ওষুধের মান নিয়ন্ত্রণ ও অনুমোদনের বিষয়টি দেখভাল করে সরকারের বিশেষ একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে এই গুরুদায়িত্বটি পালন করে থাকে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রাথমিক অনুমোদন দেওয়া হলেও ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সম্প্রতি অধিদপ্তরের ওষুধ নিয়ন্ত্রণ কমিটির 244তম সভায় নিষিদ্ধ করা হয়েছে মেথিওনিন সংমিশ্রিত প্যারাসিটামল সহ বিভিন্ন কোম্পানির 3 ধরনের 51টি ওষুধ। আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষণার পর মুহূর্ত থেকেই এসব ওষুধের উৎপাদন ও ক্রয় বিক্রয় বন্ধ থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। নিষিদ্ধ ঘোষণার 1.5 মাস পরও রাজধানীর এই ফার্মেসির মতো বেশিরভাগ ফার্মেসিতে এখনো পাওয়া যাচ্ছে অবৈধ ওষুধগুলো, যা খেয়ে নিজের অজান্তে মৃত্যুর কোলে ধাবিত হচ্ছেন সাধারণ রোগীরা। এই ওষুধগুলো আসলে আমরা এখনো জানি না, এগুলো কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা আমাদের কোনো ইনফরমেশন দেয়নি এখনো। আমি যদি না জানি তো আমি বিক্রি করবই, আমার তাকে জানতে হবে যে এগুলো নিষিদ্ধ করা হয়েছে। আমরা যারা ওষুধ নিতে আসি আমরা নিজেরাও জানি না কোন ওষুধটা ব্যান করছে। এটা যদি প্রচার না হয় তাহলে কি করে আমরা জানবো? এটা একটা উদ্বেগজনক, এটা উচিত যারা ভোক্তা এবং ডাক্তার এদের অবগত করা। তবে নিষিদ্ধ ঘোষিত ওষুধগুলোর উৎপাদন বন্ধের পাশাপাশি বাজার থেকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে সরবরাহকৃত সকল স্থান হতে এই ওষুধগুলো প্রত্যাহার করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কোনো প্রতিষ্ঠান নিষিদ্ধ ওষুধগুলোর উৎপাদন ও বেচা বিক্রি অব্যাহত রাখলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্সে ক্লিয়ারলি বলা আছে, যদি কেউ আনরেজিস্টার্ড ওষুধ উৎপাদন করে, বিক্রয় করে, বিতরণ করে, সেই ক্ষেত্রে 10 বছরের জেল আছে এবং 2 লক্ষ টাকা জরিমানা আছে। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি, কেউ যেন এই ওষুধ উৎপাদন না করে, কারো মজুদে যেন না থাকে, কেউ যেন বিক্রি না করে। এছাড়া বিক্রি বন্ধে ফার্মেসিগুলোতে বিশেষ অভিযানের পাশাপাশি প্রচার প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেন কর্মকর্তারা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ঘোষিত বাজেটে নগরীর সড়ক খাতের জন্য মাত্র ৩৬৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী নিজেই বলছেন, এই অপ্রতুল বরাদ্দের কারণে অনেক সময় সড়ক সংস্কার কাজের টেকসই মান বজায় থাকে না। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার মতো একটি মেগাসিটি সড়কের জন্য শুধু কর্পোরেশনের বাজেট নয়, জাতীয় বাজেটেও একটি বিশেষ বরাদ্দের চিন্তা করা উচিত। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। ক্রমেই বাড়ছে ঢাকার পরিধি, কিন্তু সেই সাথে বাড়ছে না চলার পথ। যাও বা আছে, তার অনেকগুলো দশাই বেহাল। এমনকি নতুন অফিস পাড়া হিসেবে পরিচিতি পাওয়া আগারগাঁও এলাকাটিও একটু বৃষ্টিতেই পরিণত হয় জলাধারে। এমন সব বাস্তবতার মাঝেই সম্প্রতি ঘোষিত হয়েছে ২ সিটি কর্পোরেশনের বাজেট। ঢাকা উত্তরে এবার সড়কের জন্য বরাদ্দ ১৮৫ কোটি টাকা, অন্যদিকে দক্ষিণে রাখা হয়েছে ১৮১ কোটি টাকা। এর আগে গত ৩টি অর্থ বছরের বাজেট পর্যবেক্ষণে দেখা যায়, কোনোবারই ২০০ কোটি টাকার কোটা পেরোতে পারেনি সড়ক খাতের বরাদ্দ। আর এই বরাদ্দের মাঝেই সড়কের পাশাপাশি উন্নয়ন করতে হবে সংশ্লিষ্ট সড়কের ফুটপাত ও ড্রেন। দক্ষিণের প্রধান নির্বাহী বলছেন, এত কম বরাদ্দের কারণে একদিকে যেমন টেকসই মান রক্ষা করা সম্ভব হয় না, অন্যদিকে সংস্কার কাজও চলে প্রতি বছর। এলজিইডি যে রাস্তা করে সেই রাস্তার পার কিলোমিটার কস্টিং কত, আমাদের সিটি কর্পোরেশন যে রাস্তা করে সেই রাস্তার কস্টিং কত, সিটি কর্পোরেশন যে রাস্তাটা করে সেই রাস্তার পাশে আবার ড্রেন করতে হয়। কাজেই এই কস্টিংয়ের উপর কিন্তু রাস্তার টেকসই বিষয় নির্ভর করে। বিশেষজ্ঞরা বলছেন, সেবার মান উন্নত পেতে হলে আর্থিকভাবেও সহায়তা করতে হবে সিটি কর্পোরেশনকে। আমি বলবো রোডস এন্ড হাইওয়েজ এলজিডির মতো এই ধরনের বাজেট ভিত্তিক কোনো যদি অর্থায়ন দেওয়া না হয়, জোড়া তালির ঢাকা হবে। একে তো কম বরাদ্দ, তার উপর সেই বরাদ্দের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন ওঠে নানা সময়ে। দেখুন, এখানে ৯০০ বিষয়টি আমি হয় না একথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, তবে কাজ না করে একেবারে বিল উঠিয়ে নেয়, এটা আমি আশা করে হতে দেইনি। দুর্নীতি হলো না, কিন্তু কাজটা মানসম্মত হলো না, সেখানেও কিন্তু ওয়াশ আউট হয়ে গেল, সেটাও কিন্তু এক ধরনের অপচয়। বিশেষজ্ঞরা আরো বলছেন, এ শহরের সড়কে নাগরিক স্বাচ্ছন্দ্য বিধানের দায় শুধু সিটি কর্পোরেশনের উপর না চাপিয়ে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সাধারণ জনগণকেও। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সপ্তাহ ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম, ঊর্ধ্বমুখী মসুর ডাল ও পাম অয়েলের মূল্য। খুলনা মহানগরীর হোটেল ও রেস্টুরেন্টে ব্যবহৃত খাবার পানিতে কোলিফর্ম জীবাণুর উপস্থিতি শনাক্ত করেছে পরিবেশ অধিদপ্তর। নগরীর বেশ কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টের পানি নমুনা সংগ্রহ ও তা পরীক্ষা নিরীক্ষার পর এই জীবাণুর উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সংশ্লিষ্টরা বলছেন, জীবাণুযুক্ত পানি ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরিকুল ইসলামের রিপোর্ট। গত জুন মাসে মহানগরীর ৫৬টি হোটেল ও রেস্টুরেন্টের ব্যবহৃত খাবার পানির নমুনা সংগ্রহ করে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। পরে সংগৃহীত পানি তাদের গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করে ২২টি হোটেল ও রেস্টুরেন্টকে দূষণকারী প্রতিষ্ঠান হিসেবে শনাক্ত করা হয়েছে। এসব হোটেল ও রেস্টুরেন্টের ব্যবহৃত খাবার পানিতে মাত্রাতিরিক্ত কোলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে বলে অভিযোগ পরিবেশ অধিদপ্তরের। খাওয়ার পানি এটি আমরা পরীক্ষা করি এবং পরীক্ষা করে বিশেষ করে আমাদের ল্যাবে কোলিফর্ম যে ব্যাকটেরিয়া আছে এটির পরিমাণ নির্ধারণ করা হয়। পরীক্ষা করে আমরা ২২টা হোটেল থেকে নমুনা নিয়েছি এবং তাদের অধিকাংশের ক্ষেত্রে আমরা কোলিফর্ম জীবাণু পেয়েছি। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত নগরীর হোটেল রেস্তোরাঁর পানির নমুনা সংগ্রহ করা হয়। এক্ষেত্রে যেসব হোটেলের পানিতে কোলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে তাদের নোটিশ প্রদান এবং মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়ে থাকে। যেখানে ক্ষতিকারক কোলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে, আমরা প্রথম স্তরে হলো তাদেরকে নোটিশ দিয়ে সতর্ক করি। আর যদি এমন হয় যে হোটেলটি ক্রমাগত একই ধরনের অপরাধ করছে, তাহলে আমরা আমাদের সদর দপ্তরে এনফোর্সমেন্ট যে টিম আছে তাদের মাধ্যমে এটা হয়তো বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, পানিতে মাত্রাতিরিক্ত কোলিফর্ম ব্যাকটেরিয়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে পেটের নানান রোগের পাশাপাশি জন্ডিসও দেখা দিতে পারে। যদি এর পরিমাণ পার লিটার পানিতে 200 বা তার বেশি থাকে, এটা মানুষের জন্য ক্ষতিকারক এবং বিভিন্ন রক্ত আমাশা হতে পারে, রক্ত ডায়রিয়া হতে পারে। সংশ্লিষ্টরা জানান, ২০১৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত নগরীর বিভিন্ন মিষ্টির দোকান, বেকারি ও হোটেলগুলো থেকে খাবার পানি সংগ্রহ করা হয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। কুমিল্লায় গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এ ঘটনায় আহত হয়েছেন 3 পুলিশ সদস্য।
গত রাত 3:30টার দিকে সদর দক্ষিণ উপজেলার পেরুল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পেরুলে একটি বাসে ডাকাতির চেষ্টা করে ডাকাত দল। এ সময় পুলিশের একটি দল বাসটির সামনে ভিড় দেখে গাড়ি থেকে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের 1 সদস্য নিহত ও 3 সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি শটগান সহ 3টি দেশি এলজি এবং গুলি উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে আরও 8 জনকে আটক করে পুলিশ। নিহত আব্দুল কাদেরের নামে লাকসাম ও মনোহরগঞ্জ থানায় 8টি মামলা রয়েছে। ডাকাতি প্রস্তুতিকালে তাদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে ওখানে আপনার হচ্ছে ডাকাতদের গ্রুপে ছিল মোট 9 জন। 9 জনের ভিতরে একজন হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে, আর 8 জন হচ্ছে বাকি 8 জন আহত হয়। আর এখানে হচ্ছে যে আমাদের তাদের সাথে যে কাউন্টারে এসে আমাদের পুলিশ সদস্যদের মধ্যে একজন এএসআই এবং কনস্টেবল 3 জন আমরা আহত হয়। রাজধানীর বাংলা মোটরে সোনারতরী টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। সকাল 7টার দিকে এ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, 20তলা ভবনের বেসমেন্টে ইলেকট্রনিক পণ্যের গোডাউনের ভেতরে হঠাৎ ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের খবরটা আমাদের কন্ট্রোল রুমে পাওয়া যায় 7:10 প্রাথমিক অবস্থায় আমরা 2টা ইউনিট আমরা হেড অফিস থেকে পাঠাইছিলাম। পাঠানোর পর দেখা গেল যেখানে বেসমেন্টে 20তলা বিল্ডিংয়ের বেসমেন্ট, একটাই বেসমেন্ট, এবং এখানে এই ধোঁয়া বের হচ্ছে। এটা আসলে সনির একটা শোরুম, গোডাউন জাতীয় আর কি। আমাদের দেখলাম ভিতরে তো খুবই অব্যবস্থাপনার ভিতরে আর কি। তো ওদের ভিতরে এক কোনাতে একটা ডাস্ট ক্যান মতো, ময়লা টয়লা ফেলার ক্যান মতো, ওতে আগুনটা ছিল। এই তো আগুনটা আসলে ওখানে কোনো বিদ্যুতের লাইনটাও নেই, আমরা আগুনটা এখনো টের পাই না যে কিভাবে লাগছে। গাজীপুরে বাস চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। সকালে গাজীপুরের টঙ্গীবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 8টার দিকে মোটরসাইকেলে করে ঢাকায় আসছিলেন মোহাম্মদ শাফি। টঙ্গীবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে অনাবিল পরিবহনে যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সময় সংবাদে আরো থাকছে, নেপালে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান, জয়ের ব্যাপারে আশাবাদী লাল সবুজের প্রতিনিধিরা। স্বাক্ষর জাল ও ভুয়া বিল তৈরি করে শিক্ষকদের নামে বরাদ্দকৃত টাকা হাতিয়ে নিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের অসাধু কিছু কর্মকর্তা। বিষয়টি ফাঁস হলে চক্রটিকে শনাক্ত করতে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একজনকে শনাক্ত করতে পারলেও অন্যদের বিষয়ে কোনো কুলকিনারা করতে পারেনি তদন্ত কমিটি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সতর্কতার কথা জানালেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা বাবদ বোর্ড থেকে শিক্ষকদের সম্মানী ভাতা দেয়া হয়, কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ভুয়া বিল তৈরি করে শিক্ষকদের নামে বরাদ্দকৃত টাকা কয়েক বছর ধরে আত্মসাৎ করে আসছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি 40টি চেকের স্বাক্ষর জাল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে গিয়ে ফেঁসে গেছে চক্রটি। যাদের নামে ভুয়া এসব বিল করা হতো তাদের অনেকে এখন চাকরিতে নেই, এছাড়া অনেকে শিক্ষকও নয়। আমি এই ধরনের কখনো কোনো খাতার বিলের কোনো পারিশ্রমিক আজ পর্যন্ত আমি পাইওনি, আর আমি খাতা দেখিও না। আমি কোনোদিন বোর্ডের অঙ্ক খাতা দেখিনি, গণিত খাতা আমি দেখিনি, এবং এই বিষয়ে কোনো বিল আমি পাইনি। ঘটনা তদন্তে পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেহেতু ও একদম সরাসরি স্বীকার করে গেছে, কিন্তু কাউরি নাম সে আমাকে বলে নাই, কিছুই হলো না, চেকগুলো জালিয়াতি হয়ে গেল, কেউই ইনভলভ নাই, এটা তো হইতে পারে না, নিশ্চয়ই ইনভলভ আছে। এদিকে বোর্ডে অস্থায়ী ভিত্তিতে চাকরি করা এক কর্মচারীর চেক জালিয়াতির সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে গঠিত তদন্ত কমিটি। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে বোর্ডের অনেকে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। আপনি নাকি ওই সবার সই করে দিতেন সন্দীপ চেয়ারম্যানের, সেটা তো ওরাই করিয়েছে, হয়তো বোর্ডের কর্মকর্তারা, ওরা হয়তো কর্মকর্তারা যারা না থাকলে আমাদের ক্ষমতা তো কিছু করা বলেন আপনি।
এই অবস্থায় ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থাকার কথা জানালেন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। তদন্ত টিমের আলোকে যে সুপারিশ তারা করবে সে অনুসারে আমরা ব্যবস্থা নিব এবং আগামীতে যেন কোনো রকম চেক জালিয়াতি না হয় তার জন্য কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করার জন্য যা যা করা দরকার তাই করব। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন গেল 1 বছরে স্বাক্ষর জাল করে প্রায় 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অসাধু এই চক্রটি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সপ্তাহ ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। পাশাপাশি মসুর ডাল ও পাম অয়েলের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। তবে চাল থেকে শুরু করে অন্যান্য নিত্যপণ্যের বাজার এই সপ্তাহে অনেকটা স্থিতিশীল রয়েছে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। গেল সপ্তাহে রাজধানী পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 52 থেকে 54 টাকায়, অথচ মাত্র এক সপ্তাহে সেই দেশি পেঁয়াজের দর পৌঁছেছে 57 থেকে 59 টাকায়। কেজিতে 8 থেকে 10 টাকা বেড়েছে দেশি রসুনের দর। তবে আমদানি করা পেঁয়াজ রসুন আগের দামে বিক্রি হলো দেশি পণ্যের দর বৃদ্ধির কোনো যৌক্তিক উত্তর নেই বিক্রেতাদের কথায়। ইন্ডিয়ান পেঁয়াজটা একটু আমদানি কম, আর এই যেভাবে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে তো গাড়িগুলো আর ঠিক মতন লোড দেওয়া যাচ্ছে না। আজকের বাজারে আমরা পেঁয়াজ বিক্রি করতেছি দেশি পেঁয়াজ 57 থেকে 59 টাকা পর্যন্ত, ভালো পেঁয়াজ ইন্ডিয়ান যেটা 60 টাকা। আর আলু যেটা আছে আলুর দামটা অপরিবর্তিত আছে, যে আমরা 18 থেকে 19 টাকা কেজি বিক্রি করতেছি। আর রসুন যেটা আছে চায়না রসুন যেটা, ওটা আমরা ভালোটা বিক্রি করতেছি 95 টাকায়। দেশি মসুর ডালের দর কেজিতে 5 থেকে 6 টাকা কমে 120 টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য ডালের দর রয়েছে অপরিবর্তিত। পাম অয়েলের কেজিতে 5 থেকে 6 টাকা বাড়লেও সয়াবিন সহ অন্যান্য বোতলজাত তেলের দর রয়েছে আগের মতোই। মসুর ডালের বাজারটা, দেশি ডালের দামটা এই সপ্তাহে একটু কমছে, 5 থেকে 6 টাকা কমছে। আগে যেমন 125-30 টাকা বিক্রি হয়েছে, এখন তো 120 টাকা। পাম তেলের বাজারটা একটু বাড়ছে, সয়াবিন তেলেরটা আগের মতোই আছে। যেমন সয়াবিন লুজ আমরা বিক্রি করতেছি হলো 85 টাকা কেজি। এদিকে চালের বাজার অনেকটাই মন্দা বলে জানালেন আড়তদাররা। বিদেশি চালের প্রভাবে বাজারে দেশি চালের চাহিদা কিছুটা কম বলে জানিয়েছেন তারা। তবে দেশি মোটা চালের দর কেজিতে 1 টাকা বাড়লেও অন্যান্য চালের দরে নেই তেমন কোনো ওঠানামা। নাজির যেটা এটা ধরতেছি আপনার 42 টাকা 58 কেজি। ইন্ডিয়ার থেকে চাল আসতেছে, দামটা তো কম, আমাদের দেশি চালের তো কম, এই জন্য আমাদের চালটা কম খাচ্ছে। মিনিকেট গত শুক্রবারে বিক্রি হয়েছে 39 টাকা, আজকে 38 টাকা বিক্রি হচ্ছে। মোটা বিক্রি হচ্ছে ধরেন 27 টাকা ছিল, এখন 28 টাকা, 27.5 টাকা এরকম। অন্যদিকে জিরা থেকে শুরু করে এলাচ, লবঙ্গ সহ সব ধরনের মশলা বিক্রি হচ্ছে আগের দরেই। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের কাছে দেশীয় খাবারের কদর থাকলেও আবহাওয়ার তারতম্যের কারণে প্রবাস জীবনে অনেকেই সে স্বাদ থেকে বঞ্চিত হন। আর সে কথা মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনেক প্রবাসী ব্যবসায়িক লক্ষ্যে বাসা বাড়িতে চাষ করছেন বিভিন্ন ধরনের শাকসবজি। বাজারে এসব সবজি চড়া মূল্য থাকায় অনেকেই এগিয়ে আসছেন এসব চাষে। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের বেশ কয়েকটি মুদির দোকানগুলোর বাইরে গেলেই চোখে পড়বে দোকানিরা সারি সারি টবে হরেক রকমের দেশীয় শাকসবজির চারা গাছের পসরা সাজিয়ে বসেছেন। এভাবে ফুলের টবে সবজির চারা বিক্রির দৃশ্য আমাদের কাছে অপরিচিত হলেও প্রবাসীদের মধ্যে তা ব্যাপক সাড়া ফেলেছে। আগে ভারতীয় খামারিরা একচেটিয়াভাবে সবজির বাজার দখল করে রাখলেও এখন 50টি বাংলাদেশি গ্রসারি শপ পাল্লা দিয়ে সেই চাহিদা মিটিয়ে যাচ্ছে। নিউ ইয়র্কের পাশাপাশি ফ্লোরিডা ও পেনসিলভেনিয়াতেও প্রবাসী বাংলাদেশিরা ব্যবসায়িক উদ্যোগে স্বল্প পরিসরে গড়ে তুলেছেন কৃষি খামার। এসব সবজির চাহিদা বেশি থাকায় দামও বেশ চড়া। বাড়তি নোট গুনতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রবাসীরাও। তবুও দেশি স্বাদ পেতে সাধ্যমতো কিছু না কিছু কিনেই বাড়ি ফিরছেন তারা। এই অবস্থায় অনেক প্রবাসী তাদের ভাড়া বাড়ির পেছনে খালি জায়গায় বা পাশের ছোট আঙিনায় ব্যক্তিগত উদ্যোগে শুরু করেছেন দেশীয় শাকসবজির ফলন। সরকারি অনুমোদন নিয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে এমনই উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় হাসপাতালের কর্মচারী জহিরুল ইসলাম। লাল শাক, তারপর আপনার মিষ্টি কুমড়া, পানি কদু, তারপর মরিচ, ডাঁটার শাক আছে, সিম আছে, লাই শাক আছে। এটা নিজেদের জন্য, আত্মীয় স্বজন আসলে ওদেরকেও আমরা দিতেছি। বাবার এমন উদ্যোগকে আনন্দের বিষয় হিসেবে নিয়ে বাগানের কাজে সাহায্য করছে বাড়ির খুদে সদস্যরাও। আমি প্ল্যান্টিং করি, কুমড়া বানাই, এগুলো করি, পানি গার্ডেনে স্প্রে করি। জহিরুল ইসলামকে দেখে অনুপ্রাণিত হয়ে সবজি আবাদে উদ্যোগী হয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া আরেক প্রবাসী ফরিদ আহমেদ। দেশে থাকতে তো আমাদের কালটিভেট দ্য ল্যান্ড, আমরা কৃষি কাজও করছি। আগে আসছে যারা বাগান করতেছে তাদের সহযোগিতা এবং তাদের থেকে পরামর্শ পাইয়েই এখানে বাগান করা হচ্ছে।
নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের মাঝেও তারা বিলিয়ে দিচ্ছেন পারিবারিক বাগানে চাষ করা টাটকা শাকসবজি। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মাদারীপুরের সরকারি সুফিয়া মহিলা কলেজের প্রায় অর্ধেক শিক্ষকদের পদ দীর্ঘদিন ধরে খালি। যে শিক্ষকরা রয়েছেন তারাও ক্লাস নেন না ঠিকমতো, এমন অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। তবে শিক্ষকরা বলছেন গুরুত্ব দিয়ে ক্লাস নিচ্ছেন তারা। আর কলেজের উপাধ্যক্ষ জানান, শিক্ষক নিয়োগের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দিয়েও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। মাদারীপুর প্রতিনিধি সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুফিয়া মহিলা কলেজ মাদারীপুরের একমাত্র সরকারি মহিলা কলেজ। এখানে 24টি শিক্ষকের পদ থাকলেও দীর্ঘ 18 বছর ধরে খালি রয়েছে 11টি পদ। এর মধ্যে বিজ্ঞান বিভাগের 2টি ও মানবিক বিভাগের 9টি পদ খালি রয়েছে। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখায় কোনো শিক্ষকই নেই। আর যে শিক্ষকরা রয়েছেন তারাও ঠিকমতো ক্লাস নেন না, এমন অভিযোগ শিক্ষার্থীদের। এতে ব্যাহত হচ্ছে লেখাপড়া। ম্যাথের এবং ফিজিক্সের কোনো টিচার নাই, এর জন্য আমাদের অনেক ধরনের সমস্যা হয়। আমরা ক্লাসগুলো নিয়মিত করতে পারতেছি না। সমাজকর্মের আমাদের টিচার নেই, তাই আমাদের ভালোভাবে পড়াশোনা হইতেছে না। পরীক্ষাও তো ওই সাবজেক্টের প্রতি ভালোভাবে দেওয়া যাইতেছে না। যে ইয়ার ফাইনাল এক্সাম চলে আসছে, তো আমাদের টিচার নাই, যার কারণে আমাদের ক্লাস হইতেছে না। তবে শিক্ষকরা বলছেন গুরুত্ব দিয়েই ক্লাস নিচ্ছেন তারা। আর দ্রুত শিক্ষক স্বল্পতা পূরণ না হলে কলেজটিতে শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তাদের। এমন কিছু সাবজেক্ট আছে যেখানে 2জন শিক্ষক থাকবার কথা, একজন নেই। কিছু সাবজেক্টে একজন যেখানে আছে সেখানে চালিয়ে নেওয়া সম্ভব। বাকি 13 জন টিচারের কাজ আমরা এইভাবে যোগান দিয়ে যাচ্ছি, পরস্পর ভলান্টিয়ার করে। অনতিবিলম্বে যদি এই কলেজের এই শিক্ষক স্বল্পতা পূরণ না করা হয়, তাহলে শিক্ষা একটা বিরাট হুমকির মুখে পড়ে যাবে। অবশ্য কলেজের উপাধ্যক্ষ জানান, শিক্ষক নিয়োগের ব্যাপারে একাধিকবার শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। শিক্ষক নিয়োগের ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি এবং এটা প্রক্রিয়াধীন। আর পদ সৃষ্টির ব্যাপারেও এটা শিক্ষা মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি, এখানে প্রসেসিংয়ে আছে। 1984 সালে প্রতিষ্ঠার পর 1986 সালে কলেজটি এমপিওভুক্ত হয় আর 1997 সালে সরকারিকরণ করা হয়। কলেজটিতে বর্তমানে 1200-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। ইয়েমেনের তাইজে সৌদি জোটের বিমান হামলায় 65 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। নিহতের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে সেখানে ত্রাণ সহায়তায় নিয়োজিত একটি সংস্থা। গত মার্চ মাস থেকে এই এলাকায় হাউথি দমনের নামে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাশাপাশি সেখানে হাউথি বিদ্রোহী দমনে অভিযান চালাচ্ছে সরকার সমর্থিত সেনা সদস্যরাও। ইরানের মদতে হাউথিরা ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে বলে দাবি করছে সৌদি আরব, যা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তেহরান। ব্যাংককে বোমা হামলার পর পর্যটক শূন্য হয়ে পড়েছে থাইল্যান্ড। ক্ষতির মুখে পড়েছে দেশটির ব্যবসা বাণিজ্য। এই অবস্থায় থাইল্যান্ড ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের প্রতি রেড অ্যালার্ট জারি করেছে হংকং। অর্থনীতি ও পর্যটন খাতকে ধ্বংস করতে একটি সংঘবদ্ধ চক্র এই বোমা হামলা চালিয়েছে বলে মনে করছে থাই সরকার। এভাবেই দোকানে বসে অলস সময় পার করছেন ব্যাংককের ফুটপাতে বসা খুচরা ব্যবসায়ীরা। গত সোমবারের বোমা হামলার পর ক্রেতা শূন্য হয়ে পড়েছে তাদের দোকানগুলো। হঠাৎ করেই পর্যটকেরা ব্যাংকক ছাড়তে শুরু করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা। বোমা আতঙ্ক প্রভাব ফেলেছে ব্যাংককবাসীর স্বাভাবিক জীবনযাত্রায়ও। বেচাকেনা প্রায় নেই বললেই চলে। মানুষ যেন এক অজানা আতঙ্কের মাঝে আছে। সবাই এখন দ্রুত ঘরে ফিরে যেতে চায়। আগে এই সময়টায় ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হতো, আর এখন ক্রেতা নেই বললেই চলে। ইরাওয়ান মন্দিরের এ পথটাও এখন মানুষ এড়িয়ে চলে। বোমা হামলার প্রভাব পড়েছে থাই শেয়ার বাজারের লেনদেনে। বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও বৃহস্পতিবার প্রায় ক্রেতাহীন ছিল দেশটির স্টক এক্সচেঞ্জ। দরপতন হয়েছে বড় বড় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের। ডলারের বিপরীতে থাই বাথের মূল্য কমেছে 0.5%। একই অবস্থা থাই পর্যটন শিল্পে। গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডের রাজনৈতিক অচলাবস্থার পর এ বোমা হামলা ক্ষতির মুখে ফেলেছে দেশটির পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে। হঠাৎ করে আশঙ্কাজনক হারে পর্যটক কমে এসেছে বলে জানিয়েছে ট্যুরিস্ট সার্ভিসগুলো। মারাত্মক ক্ষতির মুখে পড়তে যাচ্ছি আমরা। ট্যুরিস্ট সিজনে এ ধরনের ঘটনার পর কে চাইবে এখানে এসে ছুটি কাটাতে?
তবে সরকারের সদিচ্ছা থাকলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন থাই হোটেল মালিকেরা। গত বছরের রাজনৈতিক সংকটের কারণে দেশটিতে বিদেশি পর্যটক আগমন কমে গেলেও এ বছরের শুরুতে 14.9% থেকে তা বেড়ে 29.5% উঠে এসেছিল বলে জানায় তারা। সরকার যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে তবে আবারও পর্যটক ফিরে আসবে। আর ইতিহাস বলে এর আগেও এই ধরনের সংকট দ্রুত কাটিয়ে উঠেছে থাইল্যান্ড। এদিকে বোমা হামলার ঘটনার পর থেকেই তড়িঘড়ি করে দেশটি ছাড়তে শুরু করেছেন পর্যটকেরা। গত সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সিলদম এলাকার ইরওয়ান মন্দিরে বোমা হামলায় প্রাণ হারান 9 বিদেশি নাগরিক সহ 22 জন। আহত হন শতাধিক মানুষ। এই ঘটনার পর থাইল্যান্ড ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের প্রতি রেড অ্যালার্ট জারি করে হংকং কর্তৃপক্ষ। আদনান আহমেদ, সময় সংবাদ। আমাদের আনন্দ, বেদনা, ক্ষোভ বা রাজনৈতিক মতাদর্শের মতো মনোজাগতিক বিষয়গুলোকে যদি আকার দেয়া যায় তবে কেমন হয়? উত্তর আধুনিক শিল্প ভাবনায় সবই সম্ভব। ব্রিটিশ দেয়াল লিখন শিল্পী ব্যাংকসির নতুন সব শিল্পকর্ম নিয়ে ব্রিটেনে শুরু হলো নতুন থিম পার্ক ডিজমাল্যান্ড। শিল্প নিয়ে মানুষের সাধারণ ভাবনাগুলোকে নতুন মাত্রা দিতেই এর আয়োজন। ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসী, মানব পাচার, হত্যা বা জঙ্গি তৎপরতা, বর্তমান আন্তর্জাতিক অঙ্গনকে জিম্মি করে রাখা এসব সমস্যাগুলোর বিমূর্ত রূপ কেমন হবে, অথবা প্রতিহিংসা, ক্ষোভ, আন্দোলনের মতো বিমূর্ত বিষয়গুলোর মূর্ত প্রতিকৃতি বা কেমন? এর সবকিছু দেখা মিলবে ডিজমাল্যান্ড নামে এই থিম পার্কে। ব্যাংকসি নামে ব্রিটেনের দেয়ালে দেয়ালে চিত্র এঁকে বেড়ানো খ্যাপাটে এক শিল্পী তৈরি করেছেন এই পার্কের সবগুলো ভাস্কর্য। সেগুলো আদলে সাধারণ দর্শকের নিয়মিত চোখে পড়া শিল্পকর্মের চেয়ে যেমন একটু অন্যরকম, তেমনি সেগুলোর শিল্প ভাবনাও কিছুটা ব্যঞ্জনাত্মক। এখানে যেসব চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে তা সাধারণ জাদুঘরে বা প্রদর্শনীগুলোর চেয়ে আলাদা। বিশেষ করে নানা ধরনের এসব ফর্ম মানুষের রাজনৈতিক ভাবধারা, ব্যক্তিগত বা সামাজিক সমস্যা সবকিছুকে একটি একক ছত্রছায়া নিয়ে আসা কম কথা নয়। শিল্পীরাও বনে গেছেন অদ্ভুত এসব শিল্পকর্মের ভক্ত। তাদের মতে শিল্পের গতানুগতিক ভাবনাগুলোকে চ্যালেঞ্জ করে নির্মিত এর প্রতিটি শিল্পকর্ম। কি বলবো, সুররিয়ালিস্টিক, হাস্যকর, মজার, অসাধারণ, খুব ভালো লেগেছে। শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে ওরা। এর অন্তর্নিহিত ভাবনাগুলো আপনাকে প্রভাবিত করতে বাধ্য। বড় আকৃতি ও ফিগারের অদ্ভুত দর্শন এসব শিল্পকর্ম নিয়ে ডিজমাল্যান্ড থিম পার্কটিতে প্রবেশের জন্য দর্শকের খরচ করতে হবে মাত্র 3 পাউন্ড। আর এর মধ্য দিয়ে দর্শনার্থীরা ভ্রমণ করতে পারেন উত্তরাধুনিক শিল্পের এক আশ্চর্য জগতে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। খেলার খবর। অনূর্ধ্ব-19 সাফ ফুটবল প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নেপালের আর্মি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-19 ফুটবলের এই চ্যাম্পিয়নশিপে গ্রুপ এ তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের জন্য প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। এর আগে নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ভুটান। তাই এই ম্যাচে ভুটানকে হারাতে পারলে সেমিফাইনালের টিকিট পাবে সাইফুল বারী টিটুর শিষ্যরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের নেই কোনো ইনজুরি সমস্যা, তাই পূর্ণ শক্তির দল নিয়েই ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হারলেই আসর থেকে বিদায় নিতে হবে ভুটানকে। তাই এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না ভুটান। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের মানুষের সেবা করাই আওয়ামী লীগের রাজনীতি, বেস্ট কমিউনিটি ক্লিনিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বর্ষণ আর পাহাড়ি ঢলে দফায় দফায় ভাঙনের মুখে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নতুন করে ঝুঁকিতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার লাখ লাখ মানুষ। অবাধে বিভিন্ন ফার্মেসিতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ওষুধ। সতর্ক করতে প্রচার প্রচারণা বাড়ানোর তাগিদ। উৎপাদন বন্ধ, বাজার থেকে সরিয়ে নিতে প্রশাসনের হুঁশিয়ারি। অপ্রতুল বরাদ্দের কারণে ঢাকার 2 সিটির সড়ক সংস্কারে মান বজায় না থাকার অভিযোগ। জাতীয় বাজেটেও বিশেষ বরাদ্দ রাখার দাবি। খুলনায় খাবার পানিতে কোলিফর্ম জীবাণুর উপস্থিতি শনাক্ত। অভিযুক্ত হোটেল রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পরিবেশ অধিদপ্তরের।
এবং প্রবাসী বাংলাদেশিরা ব্যবসায়িক উদ্যোগে নিউ ইয়র্কের বাসাবাড়িতে গড়ে তুলছেন সবজি খামার। বাজার ভালো হওয়ায় আগ্রহী হচ্ছেন অনেকে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইল পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।